নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশি নিয়ে। বাংলার নতুন বছর, বাংলার এই নতুন বছরটির প্রথম মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসটিতে মীন রাশির জাতক জাতিকাদের পাঁচজন শত্রুর জায়গা, শত্রুতার জায়গা, পাঁচটি নেগেটিভ সিচুয়েশনের জায়গা, অবস্থানের জায়গা, প্রতিবন্ধকতার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই নিয়েই আজকের আলোচনা। শত্রুতা বলতে, পাঁচজন বলতে কেবল পাঁচটি মানুষের কথা এখানে আমি উল্লেখ করছি না। পাঁচটি সিচুয়েশন হতে পারে, পাঁচটি অবস্থান হতে পারে, পাঁচটি প্রেক্ষাপট হতে পারে, এই পাঁচটি দিক হতে পারে। সেইগুলোকেই উল্লেখ আমি করব, যাতে আমি যদি মীন রাশির জাতক জাতিকা হই, আমার জীবনেও যদি এই পাঁচটি নেগেটিভ প্রভাব বর্তায়, তাহলে সেখান থেকে যাতে আমি বেরিয়ে আসতে পারি, সেইগুলোকে যাতে আমি রেকটিফাই করতে পারি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। মীন রাশির যে পাঁচজন শত্রু বা পাঁচটি শত্রুতার দিক বা নেগেটিভ সাইড নিয়ে আমি আলোচনা করব, পুরো আলোচনাটা হবে কিন্তু সূর্যকে কেন্দ্র করে। এখানেও একটা টুইস্ট রয়েছে। বাংলার নতুন বছর, তার প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ মাসে মেষের ঘরে সূর্য ট্রানজিট করেছে। সূর্যের অবস্থান মেষের ঘরে অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত উচ্চস্থ মানা হয়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে সেই ঘরটি মঙ্গলের ঘর। মঙ্গলের সাথে রবির বা সূর্যের কোনো নেগেটিভ ভাইব্রেশন নেই, তারা শত্রু নয়। কিন্তু মঙ্গল আগুনের গোলা আর সূর্য হচ্ছে অগ্নুৎপাত, আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরির সামনে যদি আগুনের গোলাকে রাখা হয়, ভস্মীভূত হয়ে যায়। সুতরাং মেষের ঘরে উচ্চস্থ রবির অবস্থান মঙ্গলকে কিন্তু পাওয়ারলেস করে দিচ্ছে। আবার আরেকটা টুইস্ট রয়েছে, কি মঙ্গলের কিন্তু তিনটে দৃষ্টি রয়েছে। মঙ্গল যেখানে অবস্থান করে সেখান থেকে ফোর্থ হাউস, সেখান থেকে সেভেন্থ হাউস, সেখান থেকে 8 হাউস। 4, 7, 8 মঙ্গলের এই যে দৃষ্টির জায়গা, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘরে, এখানে কিন্তু রবির রিফ্লেকশন বা রবির প্রভাব কিন্তু বোঝা যাবে, যেহেতু মঙ্গলের পাওয়ারকে কিন্তু রবি অ্যাবজর্ব করে নিয়েছে। পুরোটাই সায়েন্স, আবার বলছি, পুরোটাই ক্যালকুলেশনের খেলা। এখন মীন রাশি সাপেক্ষে, যেখানে কিন্তু রবি ছিল বৈশাখ মাসে, সেখান থেকে চলে এসছে মেষের ঘরে, তাহলে মীন রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে কিন্তু রবির অবস্থান, তাই তো? এবার সেখানে মঙ্গলের ঘর, তাহলে মঙ্গলের রিফ্লেকশন যদি 4 নম্বর ঘরে আসে, তাহলে মীন থেকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 5 নম্বর ঘর, তাই তো? মঙ্গল থেকে যদি 7 নম্বর ঘরে আসে, তাহলে সেটা কিন্তু মীনের ক্ষেত্রে 8 নম্বর ঘর। এবং যদি আমি মেষ থেকে আমি যদি তার 4, 7, 8 নম্বর ঘরটা দেখি, মীন রাশির ক্ষেত্রে সেটা 9 নম্বর ঘর। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি, সিংহের ঘর, সে কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে। এবং মঙ্গল যেখানে যেখানে দৃষ্টি দেবে, সেখানে সেখানে সূর্যের প্রভাব মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রথমত 5th হাউসে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 5th হাউসটা হচ্ছে চন্দ্রের ঘর, কর্কটের ঘর, তার রিফ্লেকশনে কিন্তু শনিকে হিট করছে। শনি কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11th এবং 5th কানেকশন, বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ হয়ে গেল, বন্ধুত্বের প্রভাবের জায়গাটা নেগেটিভ হয়ে গেল। কোথা থেকে আসছে? সেকেন্ড হাউস থেকে।
তাহলে সেকেন্ড হাউস থেকে যখন আসছে, তাহলে কাছের বন্ধু, কাছের আত্মীয়, কাছের পাড়া পড়শি, যারা ভীষণ কাছের, যাদেরকে ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে করে, যাদেরকে আমি কোনোভাবেই অবিশ্বাস করতে পারি না, যাদের প্রতি আমি অন্ধ, ব্লাইন্ড, তাদের দিক থেকে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন বা গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5th 11 কানেকশন। তাহলে আমার সফলতার জায়গা, আমি একটু থামিয়ে একটা কথা বলে নিই। মীন রাশি নিয়ে আমি বাংলার নতুন বছরের প্রেডিকশন করেছি, সেখানে ডিটেলসে কিন্তু আমি বলেছি মীন রাশির প্রচুর প্রচুর এবং প্রচুর পজিটিভ সাইড, কিন্তু সেটা আজকের আলোচ্য বিষয়বস্তু নয়। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে 5টা এমন সাইট, 5টা এমন দিক, 5টা এমন অবস্থান তুমি বের করো যেইগুলো তাকে বিফলতার দিকে নিয়ে যাচ্ছে, বা যেইগুলো তার জীবনে বাংলার প্রথম মাসটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার কর্মের জায়গায় সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গির জায়গা এবং 6th হাউসের অধিপতি গ্রহ, তাহলে অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। রবি, আপনারা এখন বলতেই পারেন রবি মানে তো নেতা, রবি মানে কান্ডারি, সম্রাট, রাজা, সে অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে কেন? আমি কয়েকটা সাইড দিয়ে একটু এক্সাম্পল দিই, তারা আপনারা বুঝতে পারবেন। প্রথমত দেখা গেল যে আমি কোনো না কোনো ভাবে চায়ের ঠেকের কমলদাকে ভীষণ বিশ্বাস করি, বা আমার ক্লাব ঘরের স্বপনদাকে ভীষণ বিশ্বাস করি, কোনো না কোনো কারণে দেখা গেল এই যে বিশ্বাসটা, এটা কিন্তু ব্লাইন্ড হয়ে যাওয়ার জায়গা। একদম পুরোপুরি সে ভালো বলুক খারাপ বলুক তাকেই আমি বিশ্বাস করছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এইটা কিন্তু আমার ধার্মিক দিক দিয়েও যদি লক্ষ্য করা যায়, যদিও এটা ধার্মিক নয়, এটা কুসংস্কারের আচ্ছন্ন, মানে কুসংস্কারচ্ছন্নতাকেই রিপ্রেজেন্ট করছে, তবুও বোঝাবার জন্য বলছি। দেখা গেল আমি কোনো মন্দির, মসজিদ, গির্জাকে মারাত্মকভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমার দ্বারা কোনো কিছুই হচ্ছে না, তাকে আমি, তার দ্বারাই সবকিছু হচ্ছে, তার প্রতি কিন্তু আমি ব্লাইন্ড হয়ে যাব, তার প্রতি কিন্তু আমি অন্ধ হয়ে যাব। যখন এই অন্যের রিফ্লেকশনটা আমার জীবনে কাজ করছে, আমি কিন্তু আমার বাবার কথাও শুনছি না, আমি কিন্তু আমার মায়ের কথাও শুনছি না, আমি কিন্তু আমার হাজবেন্ডের কথা বা আমার স্ত্রীর কথাও শুনছি না, কিন্তু যাদের প্রতি আমার অন্ধত্ব, যাকে আমি একদম অন্ধের মতন অনুসরণ, অনুকরণ বা বিশ্বাস করি, সেই জায়গা থেকে কিন্তু ব্যাড রিফ্লেকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আরেকটুখানি এক্সাম্পলটা আমি টানি যে ব্যাড রিফ্লেকশনটা কিভাবে লক্ষ্য করা যায়। আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট এসেছিল, আমি স্টুডেন্টের এক্সাম্পল দিয়ে বলি, তাহলে ভালো করে বোঝানো যাবে। যে সম্ভবত ডিসেম্বর না নভেম্বরে ক্যাট পরীক্ষা আছে তাদের মানে তার পার্টিকুলার, তার যদিও এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে, আমি সুন্দরভাবে বোঝাই। এবার যার ক্যাট পরীক্ষা রয়েছে, আমরা সবাই জানি ক্যাট পরীক্ষা ভীষণ মানে কঠিন একটা পরীক্ষা, তার জন্য মারাত্মক নিজেকে প্রস্তুত করতে হয়। আমার স্টুডেন্ট সে বলছে না না আমি তো মানে 20-30 দিনের জন্য বা আরো বেশি দিনের জন্য, এবং তার মধ্যে সেই প্রবণতাও লক্ষ্য করা যায়। আমি সেই মন্দির, মসজিদ, গির্জার কথা বলছি না, ওরকম একটা মানে ধার্মিক স্থানে সে যাবে, সে বলছে ওই জায়গায় গেলে স্যার মানত করলে যা মানে চাই তাই পাওয়া যায়। তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য নিজেকে তৈরি করো, সফলতার উপযুক্ত করো। সেই জায়গাটা থেকে সরে গিয়ে সে কিন্তু ধরে নিয়েছে অত্যন্ত জাগ্রত মন্দির, মসজিদ, গির্জা, সেখানে গিয়ে আমি যা চাইবো তাই পাবো। বুঝাতে পারলাম? তাহলে এই জায়গায় এবার যখনই তাকে বিশ্বাস করে নিয়েছে, তখন কিন্তু সে তার মধ্যে কোনোভাবে ইমপ্লিমেন্ট করা যাবে না। ওরে পাগলা, আজকের দিনে যদি 50% সফল হতে চাস, তাহলে 300% নিজেকে প্রস্তুত করতে হয়। ক্যাট পরীক্ষায় যদি সফল হতে চাস, তাহলে দিন রাত এক করে দিতে হয় পড়াশোনার ক্ষেত্রে।
কেউ তোকে বাইরে থেকে পাইয়ে দিতে পারবে না। ঈশ্বরকে যদি ভালো মতন ক্ল্যারিফাই করা যায়, ঈশ্বর, আল্লাহ, গড, হোয়াটএভার যাই হোক, তা সেখান থেকে কি রেসপন্স আছে? গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলিজিয়াস এন্ড থিঙ্কিংস। জিওডি গড, জি জেনারেশন, ও অবজারভেশন, ডি ডেডিকেশন। জেনারেশন, অবজারভেশন, ডেডিকেশনকে একত্রিত করলে যে পাওয়ারটার সৃষ্টি হয় সেটা ঈশ্বর। আমরা তা না করে কি করি? আমার অন্তরে যে ঈশ্বরের বাস তাকে কর্মের দ্বারা জাগ্রত না করে আমরা বাইরে হাজার হাজার কিলোমিটার দূরে প্রচুর অর্থ খরচ করে সেখানে গিয়ে সুগলি বেঁধে আসি, সেখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসি, সেখানে গিয়ে মানত করে আসি। তাহলে এটা আমাদের মানসিক, আমাদের শারীরিক, আমাদের চিন্তাধারার, এবং এইটা মানেও ঈশ্বর, আল্লাহ, গড নয়, এইটা মানেও ধর্ম নয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কুসংস্কারচ্ছন্ন সামাজিক পরিবর্তনের অসুষ্ঠ গঠন রীতিকে কুসংস্কার বলা হয়। তাহলে সেই ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও লক্ষ্য করা যায়। আমি কিন্তু ডিটেলসে বোঝালাম, এরকম করে ভাই কেউ বোঝাবে না, এরকম করে কেউ বোঝাবে না। ডিটেলসে বোঝালাম, সারাদিন কাজ করে এসেছি, তারপরেও কিন্তু আমি ডিটেলসে বোঝালাম যাতে সরলভাবে, সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যারা অতি শিক্ষিত নয়, আমরা নিজেদেরকে মানে ডেপথ পূর্ণ মানুষও মনে করি না, সাধারণ স্বচ্ছ মানুষ, তারা যাতে একদম সাধারণ ভাবেই বুঝতে পারে সেরকম ভাবেই কিন্তু আমি ক্ল্যারিফাই করলাম, বিশ্লেষণ করলাম। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেকেন্ড হাউস, 8 হাউসকে হিট করছে। প্রচুর অর্থ উপার্জনের জায়গাটাও তো লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর অর্থ উপার্জনের জায়গা। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 8 হাউস মানে হচ্ছে সাইলেন্ট কিলার, 8 হাউস মানে হচ্ছে মানব স্থান, 8 হাউস মানে হচ্ছে লেন্দি প্রসেস। তাহলে এই যে আমি অর্থটা উপার্জন করছি, ওয়েস্ট অফ মানির জায়গাটা চলে যাচ্ছে না তো? আজকে আমি অর্থ উপার্জন করলাম, আমার অনেক ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আজকে আমি অর্থ উপার্জন করলাম, আমার সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আজকে আমি অর্থ উপার্জন করলাম, আমার বাবা মায়ের অসুস্থতা আছে, ভালো মতন ট্রিটমেন্ট করাবো, আমি তাই জন্য দেখা গেল বিদেশে নিয়ে গেলাম বা ভিন রাজ্যে নিয়ে গেলাম বা ভালো মতন তাদের চেক আপ করাবার জন্য অর্থ খরচ করছি, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু আমার কাছে অর্থ এলো, সেটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করে আমার কষ্টের দ্বারা অর্জিত যে অর্থ সেটাকে ওয়েস্ট অফ মানির জায়গায় নিয়ে চলে গেলাম, আমার সঞ্চয়তে হাত পড়ে গেল, আমার ভুল কৃতকর্মের জন্য, সেটাকে কিন্তু ওয়েস্ট অফ মানি বলা হয়। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন বলছেন এই কথা স্যার? বলছি এই কারণের জন্যই যে থার্ড হাউস যদি খুব ভালো যদি লক্ষ্য করা যায়, তাহলে থার্ড হাউস এবং 9th হাউসের কানেকশনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু লাক, অনেক ক্ষেত্রে কিন্তু কপাল, ললাট লিখন, এইগুলোকে মেনে যা হবে দেখা যাবে, মেরে তো দিই, যা হবে দেখা যাবে, এই টাকাটা ইনভেস্ট করে দিই, যা হবে দেখা যাবে, এই কাজটা শুরু তো করি। এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, থার্ড হাউসকে কিন্তু হিট করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, থার্ড হাউসকে কিন্তু হিট করছে, এবং থার্ড হাউসকে যখন হিট করছে, মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু আমি যে কাজটা করছি সেই কাজের ইম্প্যাক্ট বা আমার যে মার্কেট সার্ভে বলে সেই জায়গাটা আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, মে বি মে নট বি দ্বারা দেখা যাচ্ছে আমার অর্থকে, আমার শারীরিক কসরতকে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গায় আমার বোধবুদ্ধিকে আমি কিন্তু ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। আমি আগে থেকেই ধরে নিচ্ছি আমি এখন ভালো আছি, সুতরাং এখন যা বিজনেস করব সব ভালো চলবে, আমি একটা হাই লেভেলে, আমি কর্পোরেট দুনিয়াতে রয়েছি, সুতরাং আমি যেমন ভাবে যা করব আমার আরো উন্নতি হবে, অবনতি হবে না, আমি ধরে নিচ্ছি। এই নেগেটিভ রিফ্লেকশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য সঞ্চয়ের জায়গায় নেগেটিভ রিফ্লেকশন, আমার দৃষ্টিভঙ্গির জায়গায় নেগেটিভ রিফ্লেকশন, এবং শনি চন্দ্রের মধ্যে নেগেটিভ 11th এবং 5th কানেকশন, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাওয়া, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 8 হাউসে যখন রবির প্রভাব লক্ষ্য করা যায়, তখন মাথায় রাখার প্রয়োজন আছে, 8 হাউসে যখন রবির প্রভাব লক্ষ্য করা যায়,
এবং ফিফথ হাউসকে কানেকশন ক্রিয়েট করে, তখন আমি মনে করছি সফল হওয়ার জন্য, স্যার বলেছেন সফল হওয়ার জন্য কিন্তু জল হতে হবে। তার ফলে স্যার যে কি বলতে চাইলেন সেটাই বুঝলাম না। স্যার বলেছেন সফল হওয়ার জন্য যে পাত্রে তুমি যাবে সেই পাত্রে রাখার ধারণ করবে, মনে করে মনের বিরুদ্ধে গিয়ে অকারণে কম্প্রোমাইজ করতে শুরু করলো, অকারণে স্যাক্রিফাইস করতে শুরু করলো, অকারণে অ্যাডজাস্টমেন্টের জায়গায় চলে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যায়। প্রয়োজন ছিল না, অকারণে কিন্তু আমি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি, স্যাক্রিফাইস করছি। আমার যে মেরুদণ্ডটাকে অকারণে আমি ভঙ্গুর করে দিচ্ছি, অকারণে সরীসৃপ হয়ে যাচ্ছি। এক্সাম্পলটা দিলে আপনারা সহ্য করতে পারবেন না, তাই আমার কিছু স্টুডেন্ট আছে তাদের এক্সাম্পল দেবো ভেবেছিলাম, কিন্তু আর দিলাম না। কেননা দিলে পরে আপনারা সহ্য করতে পারবেন না। প্রচুর মানুষ এরকম রয়েছে, সফল হতে চাই, নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে, সেটা মন থেকে, শরীর থেকে, দৃষ্টিভঙ্গি থেকে, লক্ষ্য থেকে, আদর্শ থেকে। কিন্তু ওই যে বললাম, যখন আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফল হওয়ার উপযুক্ত হচ্ছি না কিন্তু আমি সফল হতে চাইছি, তখনই মনের বিরুদ্ধে গিয়ে বা অকারণে আমি কিন্তু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করছি অকারণে। কেননা আমার ওই জায়গাটা চাই কিন্তু তার উপযুক্ত আমি নই। তাহলে কিভাবে হব? তখন কিন্তু আমি কিছু কথা বলতে পারছি না, অকারণে আমি কম্প্রোমাইজ করছি, অকারণে স্যাক্রিফাইস করছি। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আফটার সফলতা, আরো সফলতায় রূপ নেওয়ার জন্য আমার যে থিঙ্কিং পাওয়ার, আমার যে চিন্তাধারা, আমার যে ইমপ্লিমেন্টেশন এবং আমার যে মার্কেট সার্ভে বা আমার যে কাজ কর্ম করা, সেই জায়গায় কিন্তু আমি ফাটকা রিলেটেড টেন্ডেন্সির জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি। সফল হওয়া পর্যন্ত নয়, আমি সফল হতে চাই। আমাদের জীবনের সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝায়। তাহলে সফলতার জায়গাটা নয়, কিন্তু আমার অর্থ রয়েছে, আমি সফল হচ্ছি, আমি একটা ক্যাটাগরিতে বিলং করি, কিন্তু আরোর জন্য যখন আমি ঝাঁপাচ্ছি তখন মেন্টালি ড্যামেজের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল পদক্ষেপের জায়গাটা, ভুল মানুষকে বিশ্বাস করার জায়গাটা, সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সিক্স কানেকশন 2 যখন হচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ঋণ যদি থাকে তাহলে ঋণটাকে আগে পরিশোধ করো, দরকার হলে সেদ্ধ ভাতকে দিন কাটাও। কেননা ঋণ নিয়ে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কর্তা ঘৃণং পিবেত করতে যেও না। যতদিন বাঁচবো সুখে বাঁচবো, ঋণ করে হলেও ঘি খাবো, কখনো সেই টেন্ডেন্সি যেন না থাকে। কেননা ঋণকে তুমি যদি প্রশ্রয় দাও বা অহেতুক ঋণ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি পূর্বেও এই এক্সাম্পল দিয়েছিলাম বহুবার, যে দেখা যাচ্ছে আমি 50-60 হাজার টাকা ইনকাম করতাম, 70 হাজার টাকা ইনকাম করতাম, আমি এখন 1 লাখ টাকা ইনকাম করছি, 1 লাখ 10, 15, 20, 30 লাখ টাকা ইনকাম করছি। আমার চটজলদি মানুষকে বোঝাবার জন্য আমার স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, আমি একটা হাই লেভেলে বিলং করছি। আজকের দিনে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম কিন্তু কোনো ব্যাপারই নয়, সরি টু সে। যদিও করাটা খুব মুশকিল, কিন্তু কোনো ব্যাপারই নয়, সমস্ত কিছুর দাম যেভাবে বেড়েছে। কিন্তু তবুও আমি মনে করলাম আমার স্ট্যান্ডার্ড বেড়েছে, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম, বা ব্যাংক লোন নিয়ে আমি একটা ফার্স্ট হ্যান্ড মানে ব্যাংক লোন নিয়ে নিউ কার কিনে ফেললাম। কতটা ভুল করলাম আমি, যে ক্ষেত্রে আমি রেন্টাল ট্যাক্সি দ্বারা, মেট্রো দ্বারা, বাস দ্বারা আমি চলতে পারতাম, সেখানে যখনই আমি একটা গাড়ি কিনে ফেললাম তখনই আমার একটা ড্রাইভার লাগবে, ড্রাইভার লাগবেই লাগবে, নয়তো অনেকদিন ধরে যদি আমি চালাই তখন আমার একটা প্রফেশনালিজম আসে, আদারওয়াইজ গাড়ি নিয়ে করে বেরোনো উচিত নয়, তাই না? আমার একটা গ্যারেজ লাগবে, ড্রাইভার লাগবে। এবার একটা গাড়িটাকে প্রত্যেক মাসে মিনিমাম 15-20 হাজার টাকা গাড়ির পেছনে খরচা করতে হয়। যাদের গাড়ি আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা গাড়ি এমনি ফেলে রেখে দিয়েছে 6 মাসে একবার বের করি, তার আগে মেরামত করে নিলাম, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। গাড়ি সত্যি সত্যি যাদের লাগে মিনিমাম, তাছাড়া তো গাড়ির আরো অনেক কিছু আছেই, সেগুলো বাদ দিয়ে দিলাম, ড্রাইভার
আজকালকার দিনে মিনিমাম 15-20 হাজার টাকা, তাও মুখ সটকে থাকবে। তাহলে দেখা গেল 35, 40, 45, 50 আরো বেশি গাড়ির পেছনেই চলে গেল। আমি এটা এক্সাম্পল বললাম। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন এবং আপনার জীবনের মধ্যেও যদি এই প্রবলেম এসে থাকে, ইমিডিয়েট সেখান থেকে আপনি সরে যান। ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, ইমিডিয়েট সরে যান। এই প্রবলেমকে কখনো কিন্তু বাড়তে দেবেন না। কেমন? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস বা অনিয়ন্ত্রিত জীবন, অনিয়মিত জীবন বা কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ নেই। 4th হাউস যদি লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে আমার ওয়াইফ কম্প্রোমাইজ করছে, অ্যাডজাস্ট করছে, যাতে আমার সাংসারিক জীবনটা আমরা সুখে থাকি, ভালো থাকি। বা আমি বিবাহ করিনি, মা করছে, বাবা করছে, ভাই করছে, বোন করছে, দাদা করছে, দিদি করছে বা ওয়াইফ করছে। যখনই একতরফা কম্প্রোমাইজ করা হয়, আমি আবার বলছি এবং একদম জ্ঞানত বলছি, একমাত্র মা ছাড়া কেউ বেশি দিন করবে না। একমাত্র মা ছাড়া কেউ বেশি দিন করবে না, যতই তুমি কারিকেতন টাকা তার হাতে গুঁজে দাও। তাহলে এই একতরফা কম্প্রোমাইজের জায়গাটাও যেন কোনো মতে সঠিক মতন না লক্ষ্য করা যায়। খুব সাবধান হওয়া প্রয়োজন। 6th হাউস কানেকশন, আমি যেভাবে মানুষের সাথে মিশছি, যেভাবে চলছি, আমার কমিউনিকেশনের জায়গাটা, আমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করছি, যেন আমি কারোর শত্রু না হয়ে যাই বা কেউ যাতে আমাকে দেখে ঈর্ষান্বিত না হয়ে যায়। কেননা যখন আমি অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে শুরু করব বা আমার রিয়েলিস্টিক বা সাধারণ প্রবৃত্তিকে আমি হারিয়ে ফেলবো, তখন কিন্তু মানুষের চোখে লাগে। আমি এমন অনেক অরোরপতি, কোটিপতি আমার স্টুডেন্টরাই রয়েছে, কত সহজ সরল সাধারণ। আবার কত মানুষজনদেরকে আমি দেখেছি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তার প্রবৃত্তিটাই যেন মানে একদম মানে আলাদা ধরনের, তার টেন্ডেন্সিটাই যেন আলাদা ধরনের, তার রিফ্লেকশনই যেন আলাদা ধরনের। যদিও আমি যেহেতু তার গুরু, তাই জন্য আমার সাথে ভালো ব্যবহার করে, আর কারোর সাথে ভালো ব্যবহার করে না। আমার চেম্বারেই একজন এসেছিলেন, বাবা ফাবা কারোর বিজনেস ছিল, অনেক কটা বিজনেস আছে, কোনো বিজনেস সঠিক মতন চলছে না। মার্কেটে কিন্তু কোটি কোটি টাকার কিন্তু ধার রয়েছে এবং প্রচুর লোন করেছে, ঋণ করেছে। এবার দেখাতে হবে যে আমি কিন্তু বড় বিজনেসম্যান। একটা বুড়ো হাবড়া 2 কানে 2টো দুল পরে চলে এসে দেখা যাচ্ছে, আমার তো আমি যে চেম্বার করি, আমার স্টুডেন্টরা কিন্তু বাদবাকি মানে বাইরেটা দেখা সাক্ষাৎ করে, তাদেরকে 1 টাকাও আমি দিই না। তারা স্টুডেন্ট, তারা উপকার পেয়েছে, বলেছে স্যার আপনার চেম্বারে অন্তত এসে আপনার জন্য নিবেদিত প্রাণ। তাদেরকে গিয়ে হঠাৎ করে, তারা তো আনন্দ করতে করতে ছুটির দিনে ফরিয়াপুকুরের চেম্বারে আনন্দ করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে সবকিছু অর্গানাইজ করছে, ভিড় হয়েছিল। লোকটা ওই সমস্ত দেখে এসে আমাকে কোনো কিছু বাইরে গিয়ে বলেছে, আপনারা এরকম ফালতু যে এরকম সারাক্ষণ হাহাই করেন, আপনাদেরকে স্যার কোনো রেমিডি দেয়নি? চিন্তা করা যায়, কোনো মানে নেই। কিন্তু আমি মহান, কানের মধ্যে সোনার দুল পড়লে, পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি, ঝুলন্ত দুল কাকে কি মানায়, মানানসই পোশাক, মানানসই অর্নামেন্টস পরা তো উচিত। সেই ধরনের ব্যাড রিফ্লেকশন বললে পরবর্তীকালে কি হলো, সে ভেরিফিকেশনেই এলো না, তাকে খুঁজেই পাওয়া গেল না। তার কারণ সে মিরাকেল ম্যাজিক কোনো কিছুর জন্য এসেছিল এবং সে দেখলো এখানে এসে, ও বাবা আমি সকলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, আমি হচ্ছি 5টা আমার বিজনেস রয়েছে, অথচ 5টা বিজনেসের জন্য 5 কোটি টাকা ঋণ হয়ে গেছে। সেটা কিন্তু একবারের জন্য সে চিন্তা করেনি। ঋণ করে বাড়িতে দুর্গাপূজা করছে, দুর্গাপূজা করতে বারণের কথা বলছি না, আমার বাড়িতে দুর্গাপূজা হয়, সো হোয়াট, আমার দরকার নেই দুর্গাপূজার কথা, মনের মধ্যে দুর্গাকে আমি রাখি। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, আগে নিজেকে বদলাও, তবে দুনিয়া বদলাবে। দুনিয়াকে বদলাবার কথা বলো কেন? আগে নিজেকে বদলাও। কার পুজো করছো, কিসের পুজো? লোক দেখানো পুজো। এইটা অ্যাকচুয়ালি লোক দেখানো পুজো।
তাই না? এই নিয়ে বেশি কথা বলতে চাই না। তাহলে এই রিফ্লেকশন গুলো আমি এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, কিন্তু এই রিফ্লেকশন গুলোকেও কিন্তু সঠিক করা ভীষণ প্রয়োজন। আমার সফলতার জন্য, সফলতাকে ইনক্রিজ করার জন্য যে কোনো ভাবেই হোক, আমার জ্ঞানত অজ্ঞানত 12 হাউস কিন্তু শনির ঘর, ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও কিন্তু জড়িয়ে পড়তে পারি, এবং তার দ্বারা কিন্তু শত্রুতার জায়গা ও রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এই যে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা চলছে, যাদের চলছে তাদেরকে, কেননা মঙ্গলের রিফ্লেকশন অফ হয়ে যাচ্ছে 9th হাউস, সুতরাং সেক্ষেত্রে কিন্তু তাদের ফেভারে ডিসিশন নাও আসতে পারে। সহজ সরল ভাবে বোঝাবার চেষ্টা করলাম। উপমাগুলো যেইগুলো দিলাম সেইগুলো আমার চেম্বারের মধ্যেই আমি দেখেছি, সেই উপমাই দিলাম, কেননা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রেডিকশন আমি করেছি, করে যাচ্ছি, মানুষের ভালোবাসায় মানুষের বিশ্বাসে, সেই কথাই বললাম। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে 5টা কোন কোন দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদি তোমাদের জীবনে এই 5টা নেগেটিভ সাইড তোমরা উপলব্ধি করো, হ্যাঁ আমার জীবনেও আছে, তাহলে সেখান থেকে সরে এসো, রেকটিফিকেশনের পথে হাঁটো, আত্মসমালোচনা করো, আর সেখান থেকে অবশ্যই সরা প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এরকম ভাবে কিন্তু কেউ বোঝাবে না, কেউ না। আমি সহজ সরল করে বোঝাই, কেননা এই এক্সপিরিয়েন্সই কিন্তু আমাকে সুমন্ত জি চৌধুরী থেকে স্যার সুমন্ত জি চৌধুরী করেছে। তাই আজকের মতন এইটুকুই, নমস্কার।